তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার বন্ধুর ভাষায় বলছি। এটা প্রায় 1001 বছর আগের কথা। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে আমরা রাজশাহী শহরের আবাসিক সরকারি কোয়ার্টারে থাকতাম। আমাদের বাসায় সবসময় একজন গার্ড ও একজন কেয়ারটেকার থাকে। দিনটি ছিল শুক্রবার। সেদিন আমার বাবা বাড়িতে ছিলেন না, কোনো কারণে গার্ড ও কেয়ারটেকার ছুটি নিয়েছিল। বাসায় ছিলাম শুধু আমি আর আমার মা। বাড়ির কম্পাউন্ডটা বেশ বড় ছিল বলে ও সেদিন তেমন কেউ না থাকার কারণে সন্ধ্যার পর থেকে সবকিছু কেমন যেন থমথমে ছিল। রাতের খাবার শেষ করে আমি একটু তাড়াতাড়ি ঘুমোতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই যে একজন বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বা, আমাকে ঠিক বিছানা থেকে কোলে তুলে নিয়েছে। ঠিক মানুষ যেমন সদ্য নবজাতককে কোলে তুলে নেয়। সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আর ঠিক তখনই আমি দেখতে পাই যে আমার বিছানা থেকে প্রায় 3 হাত ওপরে এবং আমার চোখের সামনে থেকে তখনই একটা কালো ধোঁয়া সরে যায়। মুহূর্তের মধ্যে আমি বিছানায় পড়ে যাই। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং অনেক পরে মায়ের সাড়া পাই। সব কথা শোনার পর মা আমার কথা বিশ্বাস করে না, কিন্তু আমি নিজে যা দেখেছি তা তো ভুল ভাবতে পারি না। যদি ভ্রান্ত হয় তাহলে কিভাবে আমি 3 হাত ওপরে উঠে গেলাম? ঘটনা এখানেই শেষ নয়। মাঝখানে কোচিং করার জন্য আমি কিছুদিন ঢাকায় ছিলাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর ডিসেম্বর 2012-তে রাজশাহীর বাসায় আসি। তখন প্রায় 3টা বা তার বেশি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি তখনই দেখতে পাই যে আমার পাশে একটি বাচ্চা শুয়ে আছে এবং খুব অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে আমাকে কিছু বলতে চায়। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি কেউ আমার পাশে নেই। ঠিক এর পরের দিন ফজরের আজানের সময় ঠিক কিছু আগে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই যে আমার বাবা মেঝেতে নামাজ পড়ছেন। প্রথমে ঘুমের ঘোরে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে অন্য পাশে ঘুরে ঘুমোতে যাই। ঠিক তখনই আমার মনে পড়ে যায় বাবা তো বাসায় নেই, তিনি তো অফিসের কাছে বগুড়া গেছেন। তাহলে নামাজ পড়ছে কে? ভয়ে আমি ঘুরে তাকাতে সাহস পেলাম না। কিছু পরে সাহস নিয়ে ঘুরে দেখি সেখানে কেউ নেই। আমি একটা বিষয় এখনো বুঝতে পারছি না, কেন আমার সাথে এসব ঘটছে। এই ছিল আমার বন্ধুর অভিজ্ঞতা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমাদেরকে এই ইমেইলটি করেছেন তানজিম মাহফুজ আবির, রাজশাহী থেকে। এই ছিল ঘটনা এবং এর মধ্যে আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে। আমাকে দেখতে পাচ্ছি যে লিখেছেন মাহাদি হাসান প্রীতম এবং রিয়ান হাসান রূপম, নারায়ণগঞ্জ তাল্লা থেকে। এবং তিনি বলছেন আমি এবং আমার ছোট ভাই আমরা দুজন ভূত FM এর ফ্যান। আমরা ভূত FM খুব লাইক করি এবং এই মুহূর্তে আমরা ভূত FM শুনছি। থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি আলামিন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে লিখেছেন এবং তার প্রথম SMS মিরাজ আমাদেরকে লিখেছেন বেরি রোড থেকে এবং তিনি বলছেন যে আমি তেঁতুল গাছের নিচে বসে ভূত FM শুনছেন। সম্ভবত আমি SMS চলে গেল, পুরোপুরি পড়তে পারলাম না। মিঠুন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে সাগর নেত্রকোনা থেকে। আমাদেরকে এছাড়াও সাইফুল SMS করেছেন উত্তরা থেকে এবং তিনি ভূত FM প্রোগ্রামটি প্রচার করছি আমরা, এই জন্য আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। রাকিন আমাদেরকে AIUB থেকে SMS করেছেন। শহীদুল ইসলাম শান নেত্রকোনা থেকে আমাদের SMS করেছেন এবং তার শহীদুল শান এবং তার 2 ক্লোজ ফ্রেন্ড মিলে স্যারের বাসায় অধীর আগ্রহে ভূত FM শুনছেন। রোহান রাজশাহী থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন জাকিয়া হোসেন রিপা। এছাড়াও রিঙ্কু আমাদের SMS করেছেন। SMS করেছেন শরীফ। SMS করেছেন অনিন্দ। SMS করেছেন আমাদেরকে শোয়েব ইব্রাহিমপুর থেকে। গত সপ্তাহে একটা ডিমান্ড ছিল, আপনারা যদি এখনো সেই ডিমান্ডটা যদি সবাই একসাথে জানান তাহলে হয়তো সেটা হতে পারে। অনেকে বলছিলেন যে SMS না পড়তে, তো আপনারা কি বলেন? অনেকে হয়তো সেটাতে বেশ মনক্ষুণ্ণ হবেন। যাই হোক, আমরা চলে যাব ঘটনা এবং আমাদের প্রথম অতিথির কাছে। আমরা শুরুতে জানতে চাইবো তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা আপনি একটু প্লিজ আমাদের সবার সাথে শেয়ার করবেন। আমার সবার কাছে আমার শুভেচ্ছা। আমি নাইমুল, আমার বাসা আমি বাড়িধারায় থাকি। আর বেসিক্যালি আজকে আমি যে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে এসেছি, এটা প্রায়
79 সালের ঘটনা, অনেক আগে। অনেক আগে। এবং এটা মতিঝিল কলোনি, আমি যেখানে বড় হয়েছি। আচ্ছা, আর ঘটনাটা বিবরণটা দেওয়ার আগে আমি একটু আমি অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাই যে মতিঝিল কলোনি যারা দেখেননি, তখনকার সময় 79 সালে তখনকার সময় স্ট্রিট লাইট বলতে তা খুব একটা ছিল না, এবং এটা অন্ধকার, সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যেত। আর সিঁড়িতে লাইট থাকাটা সরকারি বাসা যেরকম দেখতে এখনো অনেক সময় সেটাও দেখায়, সেই পিকচারটাকে এখন অনেক হয়তো ইমপ্রুভ করেছে, তো তখনকার দিনে তো মাত্র স্বাধীনতা পরে তো লাইট বলতে খুব একটা আলো পাওয়া যেত না, দেখা যেত না। বাইরে গেলে অন্ধকার অন্ধকার থাকতো, এবং একটা বিল্ডিং এর থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব বেশ দূরে দূরে, কাছাকাছি না। আজকাল যেমন দেখা যায় যে একটা পাশে আরেকটা লাগালাগি। তো সিচুয়েশনটা এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে, তার আসল ঘটনাটা আমি পরে বলবো, কিন্তু যেদিন ঘটনাটা আমি নিজের চোখে দেখলাম সেটা হলো প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাসায় আমার এক মামা এসেছিল বেড়াতে। তো ওনাদেরকে আমি দোতলায় থাকতাম, আমরা যে বিল্ডিং এ, ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা সন্ধ্যার দিকে হেঁটে হেঁটে আমাদের মতিঝিল কলোনির যে মেইন গেট, সেই গেটে পৌঁছে দেওয়ার, রিক্সায় উঠাই দেওয়ার আগ পর্যন্ত আমরা হেঁটে হেঁটে ওনাকে পৌঁছে দিলাম। ওনারা রিক্সায় দিয়ে চলে যাবে, ঠিক এই সময় হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ, খালাম্মা খালাম্মা তাড়াতাড়ি আসে, বাঁচাও বাঁচাও, এরকম একটা আওয়াজ। তো আওয়াজটা ছিল হলো জিনার ঘটনা, ওনারই ইমিডিয়েটলি ছোট বোন। উনি এসে আমাদের কাছে এসে, আমার আম্মার কাছে এসে খুব জোর গলায় বলতেছিল যে হেল্প করে। আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বললো যে নাহিদ আপাকে সমস্যা হঠাৎ স্ট্রেঞ্জ অ্যাক্ট করছে, এবং ওনাকে পাগল 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 এরকম করে চিল্লাচ্ছে। আমরা জিনিসটা না বুঝতে পারে তাকে বললাম যে কি হয়েছে, তাড়াতাড়ি বাসায় আসে। আমরা দোতলায়, ওনারা আমাদের যে পাশের বাড়িতে থাকতো, দোতলায় দৌড়ে গেলাম। তো গিয়ে আমরা সবাই যাচ্ছিলাম। তো আমি ছোট ছিলাম তখন, বোধহয় আমি ক্লাস 4-5 এরকম পড়ি। তো সিঁড়িতে উঠেই পাশের বাড়ি একদম কোনায় বেডরুমে গিয়ে দেখি যে নাহিদ আপা, সবসময় দেখে আসছে, সবসময় উঠা বসা ছিল যেহেতু পাশের বাড়ি, দেখেছি বিছানার উপরে শোয়া, এবং তার বড় বোন এবং তার ইমিডিয়েট বড় বোন, 2 বোন, টোরা আপা, বেবি আপা, তাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছে, এবং নাহিদ আপার গলা, পুরুষের গলা, কথা বলতেছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর, সেই দৃশ্যটা তার চোখের দিকে যখন তাকালাম, তার চোখের যে কালো মণিটা, সেই মণিটা দেখা যাচ্ছে না, শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে, এবং চারদিকে তাকাচ্ছে, ভয়ঙ্কর একটা পিকচার। সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা একটা স্ট্রেঞ্জ কিছু হয়েছে, এবং তাকে ওই মুহূর্তে কিছু একটা করা দরকার। তো ওই মুহূর্তে তখনকার দিনে ওই কিছুই করা ছিল না। সবাই ওই আশেপাশে যারা ছিল সবাই একটা পর একটা আসতে থাকলো নাহিদ আপাকে দেখার জন্য, এবং আস্তে আস্তে ভিড় হতে থাকলো। তো যাই হোক, এই ঘটনাটা তো রাত্রে পুরাটুক জাগলো, আমরা তো রাত্রেবেলা ঘুমাতে পারলাম না। পরে নাহিদ আপার ছোট ভাই তৌসিফ আমার বেস্ট ফ্রেন্ড ছিল, পাশের বাড়ি যেহেতু পাশাপাশি ছিলাম, তো ওর কাছ থেকে শোনা আর কি বেসিক্যালি। এবং পরে আমরা জানতে পারলাম আর কি যে হুজুর আসলো। হুজুর তো ওনার যে ট্যাকটিক্স, ওই যে মরিচ পুরা দিয়ে চিনি আঙ্গুলে ধরে জিজ্ঞেস যা করে, জিন সবই বলে দেয় কিভাবে। তো ওই ঘটনাটা যেভাবে বলেছিল, এবং আমার শোনা যে উনি ম্যাট্রিক পরীক্ষা, তখন ওনার ম্যাট্রিক পরীক্ষা কিছুদিন পরে, বোধহয় মাসখানিক পরে ম্যাট্রিক পরীক্ষা, উনি প্রতিদিন রাত্রেবেলা পড়তেন, রাত জেগে পড়তেন। তখন ওদের একটা প্র্যাকটিস ছিল যে অনেকেই রাত জেগে পড়তো। আর উনি ওনার বোন ইমিডিয়েটলি ডোরা আপা একসাথে রাত্রে ড্রয়িং রুমে 2জন আলাদা টেবিলে বসে পড়তো। উনি যেখানে বসতেন ঠিক তার অপোজিটে ওনাদের রান্নাঘরের পাশেই একটা বাথরুম ছিল।
আর বুঝলি তো আগেই বলে দিয়েছে যে সরকারি বাড়ি, তো সরকারি বাড়িগুলিতে ওই তখনকার দিনে একটা বাল্বের জন্য রেকুইজিশন দিলে হয়তো অনেক সময় লাগতো। তো অন্ধকার ছিল, বাথরুমটা সবসময় অন্ধকার থাকতো। তো উনি রাতে যখন পড়তো, একদিন প্রথম দিন হঠাৎ দেখে যে সাদা কি জানি একটা বারবার ওনার ওই অন্ধকারের বাথরুমের ওই সামনে দরজার অপোজিটে নড়ছে। তো ওনার চোখ একটু পরপর ওইটার উপরেই পড়ে। উনি খুব একটা নজর গুরুত্ব দেয়নি। এরপরে পরের দিন একই ঘটনা ঘটে। তো যখন ঘটে তখন উনি দেখতে পায় এই পরের দিন একজন সাদা শাড়ি পরা হেঁটে যাচ্ছে। তখন উনি নাহিদ আপা, ওনার বড় বোন ডোরা আপাকে পাশেই পড়ছিল যে আম্মাকে ঘুম থেকে উঠছে নাকি। তো ডোরা আপা বলছে কই না তো, ওটা তো প্রশ্নই উঠে না। তো রাতের বেলা উঠলে আম্মা আমাদেরকে তো ডাকবে একবার, আম্মা উঠবে কেন, উঠলে আমাদের ঘুমে তো আসবে। তো ও বললো যে তাই তো, কেন? তো সে জিনিসটা হয়তো ভাবলো যে না না, মনে হলো কাউকে দেখলাম। এই জিনিসটা ওরকম চলে গেল ওই দিন। তারপরে উনি রাত্রেবেলা ভয় পাবে বলে উনি একটু টেবিলটার যেদিকে উনি বাথরুমের দিকে তাকায় পড়তো, ওটা একটু চেঞ্জ করেছে সাইড। তারপরে কয়েকদিন ধরে আর যেহেতু ওনার চোখটা ওই অন্ধকারের দিকে থাকতো না, সেহেতু ওটা দেখতো না। কিন্তু সপ্তাহখানিক পরে উনি সন্ধ্যাবেলায় বিকালবেলা ওই তেলে পাকান পিঠা, তেলে ভাজা পিঠা বানিয়ে চুল ছাড়া ছিল অবস্থায়। অনেকে গ্রাম বাড়িতে অনেকে বলে যে মেয়েদের সন্ধ্যাবেলা চুল ছাড়া রাখতে নেই, এটা বলে থাকে অনেকে। তো ওনার চুল ছাড়া ছিল এবং তেলে ভাজা পিঠা খেয়ে ওই বাথরুম দিয়ে, অন্ধকারে করিডরে বাথরুম দিয়ে আসছিলেন। এসে উনি যাচ্ছিল যখন, তখন দেখে যে হঠাৎ একজন কালো পাড়ালা, সাদা শাড়ি পা একটা মহিলা ওই ভিতর থেকে বের হয়ে এসে ওনাকে মানে ওনার কাছে আসতেছে। এবং ওই মুহূর্তে উনি ফেইন্ট হয়ে ওই বাথরুমের সামনে পড়ে যায়। আচ্ছা, এটা ছিল মূল ওই ঘটনা। যখন উনি বলছিল, যখন হুজুর যখন ওনাকে এই ঘটনাগুলি বলে, এই ছিল আপনার ঘটনা। এটা ছিল মূল। ওকে, এটা হচ্ছে মূল ঘটনা ছিল। আমরা